আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা করব হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়। আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে মালিকানা সত্ত্ব। আমরা এখানে আজকে দেখব কিভাবে মালিকানা সত্ত্ব নির্ণয় করতে হয়। তো এখানে প্রথমে লেখা আছে হিসাব সমীকরণ। হিসাব সমীকরণের সূত্রটা আমরা সকলে অবগত আছি, যেহেতু আমরা নবম দশম শ্রেণীতে হিসাব সমীকরণ সম্পর্কে আমরা পড়ছিলাম। তো এখানে হিসাব সমীকরণের যে সূত্রটি আছে আমরা দেখতে পাচ্ছি, এখানে বলা আছে এ সমান এল প্লাস ই। এ হচ্ছে অ্যাসেটস, আর এল হচ্ছে লায়াবিলিটিস অর্থাৎ দায়সমূহ, ই হচ্ছে ইকুইটি অর্থাৎ মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বকে আমরা স্বত্বাধিকার বলেও অভিহিত করতে পারি। তো এখন প্রথমে বলা আছে মালিকানা সত্ত্ব অথবা স্বত্বাধিকার যে লেনদেন ইকে শুধু প্রভাবিত করবে, অর্থাৎ শুধু মালিক ই জাতীয় যত উপাদানগুলো রয়েছে শুধু ওই লেনদেনগুলোকেই মালিকানা সত্ত্বর ঘরে বসবে। যেমন এই মূলধন, আয়, ব্যয় এবং উত্তোলন। একটি প্রতিষ্ঠানের মধ্যে যত টাকা আয় হয় এবং ব্যয় হয় এবং উত্তোলন হয়, এই চারটা উপাদানই কেবলমাত্র মালিকানা সত্ত্বের মধ্যে আসবে। আমরা এখানে একটি প্রশ্ন দেখতে পাচ্ছি। প্রশ্নটি আমি যদি একটু পড়ি আপনারা একটু অবগত হবেন যে জনাব হাফিজ 2018 সালের 1 ডিসেম্বর তারিখে নগদ 30,000 টাকার এবং 40,000 টাকার অফিস সরঞ্জাম নিয়ে উনি ব্যবসা আরম্ভ করলেন। এখানে প্রথমে বলা আছে ডিসেম্বর 2 তারিখে নগদে পণ্য ক্রয় 20,000 টাকা, 6 তারিখে বলা আছে অফিস সরঞ্জাম ক্রয় করা হলো 10,000 টাকা, 9 তারিখে বলা আছে নগদে পণ্য বিক্রয় 45,000 টাকা। তারপর 15 তারিখে বলা আছে বাকিতে পণ্য ক্রয় 30,000 টাকা, 20 তারিখে বলা আছে বাকিতে পণ্য বিক্রয় 40,000 টাকা, 26 তারিখে বলা আছে পাওনাদারকে পরিশোধ করা হলো 25,000 টাকা, 28 তারিখে বলা আছে দেনাদার হতে প্রাপ্তি 20,000 টাকা এবং সর্বশেষ লেনদেনটি 30 তারিখে বলা আছে কর্মচারীদের বেতন প্রদান করা হলো 10,000 টাকা। তো এখন আমরা এটা দেখব কীভাবে মালিকানা সত্ত্ব নির্ণয় করতে হয়। মালিকানা সত্ত্ব নির্ণয় করতে গেলে আমরা জানি 4টা উপাদান প্রয়োজন। একটা হচ্ছে মূলধন, একটা হচ্ছে আয়, ব্যয় এবং উত্তোলন। আমরা দেখব মূলধন হচ্ছে প্রথমে যে লেনদেনটি বলা আছে 1 তারিখে যে নগদ টাকা এবং অফিস সরঞ্জাম নিয়ে ব্যবসা আরম্ভ করলেন, তাহলে উক্ত মাসের প্রথম তারিখে লেনদেনটিকে এখানে আমরা মূলধন হিসেবে দেখাবো। তো আমরা এখানে লিখতে পারি প্রথমে 2018 সাল ডিসেম্বর 1 তারিখ। আমরা এখানে নগদ টাকা এবং অফিস সরঞ্জাম 2টা টাকা আমরা একসাথে যোগ করে দেব। তাহলে এখানে নগদ ও অফিস সরঞ্জাম এটা আমরা মূলধন হিসেবে দেখাবো 30,000 টাকা এবং অফিস সরঞ্জাম হচ্ছে 40,000 টাকা। তাহলে আমরা 30,000 টাকা এবং 40,000 টাকা একসাথে যোগ করে দেব। তাহলে এখানে আসবে 70,000 টাকা। এই 70,000 টাকা নিয়ে আমরা ব্যবসা আরম্ভ করলাম। ডিসেম্বর 2 তারিখে বলা আছে নগদে পণ্য ক্রয় 20,000 টাকা। তাহলে ক্রয় করলে কি হয়? খরচ হয়, ব্যয় হয়। আর ব্যয় আমাদের উপাদানে বলা আছে ব্যয় কিন্তু মাইনাস হয়, যত খরচ আছে সবগুলো কি হয়? মাইনাস হয়। তাহলে আমরা এটা বিয়োগ করি। তারিখ হচ্ছে 2 তারিখ। শুধু পণ্য ক্রয় লিখতে পারি অথবা শুধু ক্রয়ও লেখা যায়। পণ্য ক্রয় কত টাকা? 20,000 টাকা। তাহলে আমরা 20,000 টাকা এখান থেকে মাইনাস করলাম। মাইনাস করার পর থাকে এখানে 50,000 টাকা। তারপর ডিসেম্বর 6 তারিখে বলা আছে অফিস সরঞ্জাম ক্রয় করা হলো 10,000 টাকা। অফিস সরঞ্জাম ক্রয় করা হলো 10,000 টাকা। অফিস সরঞ্জাম ক্রয় করা হলো। তাহলে আমরা এখানে কিন্তু সবগুলো লেনদেন আসবে না, কেবলমাত্র আয়, ব্যয় এবং উত্তোলন এই জাতীয় লেনদেনগুলি শুধু এখানে মালিকানা সত্ত্বের মধ্যে আসবে। অফিস সরঞ্জাম ক্রয় করা হলো, এখানে অফিস সরঞ্জাম হচ্ছে একটি সম্পদ, আর অফিস সরঞ্জাম ক্রয় করার ফলে নগদ টাকা হ্রাস পেয়েছে, তাহলে নগদ টাকা একটা সম্পদ। তাহলে অফিস সরঞ্জাম সম্পদ এবং নগদান সম্পদ, কিন্তু সম্পদের উপাদান কিন্তু আমাদের এখানে মালিকানা সত্ত্বের মধ্যে নেই, তার মানে এই লেনদেনটি আসবে না। তারপরে 9 নম্বরে আমরা লেনদেনটি দেখতে পাচ্ছি নগদে পণ্য বিক্রয় 45,000 টাকা। পণ্য বিক্রি করলে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের আয় বৃদ্ধি পায়, আর আয় বৃদ্ধি পেলে কি হয়? এটা যোগ হয়। তাহলে আমরা এটা যোগ করতে পারি।
পণ্য বিক্রি কত বলা আছে এখানে ৪৫,০০০ টাকা। তাহলে আমরা এখানে যোগ করে লিখতে পারি ৯৫,০০০ টাকা। তারপর এখানে বলা আছে ৯ তারিখ, ৯ তারিখ ৯ তারিখ শেষ। তারপর আছে এখানে ১৫ তারিখ। ১৫ তারিখে বলা আছে বাকিতে পণ্য ক্রয় করা হলো। কোনো লেনদেন বাকিতে অথবা নগদে ক্রয় করা হলেও এখানে খরচ, এটা প্রতিষ্ঠানের এটা ব্যয় হিসেবে দেখানো হয়। তাহলে এখানে বাকিতে পণ্য ক্রয় করা হলো ৩০,০০০ টাকা ব্যয়, তাহলে এই লেনদেনটি একটি ব্যয় লেনদেন। তাহলে ব্যয় কী হয়, এটা মালিকানা সূত্রের মধ্যে মাইনাস করতে হয়। তাহলে আমরা এখানে বিয়োগ করি বাকিতে পণ্য ক্রয়, অথবা শুধু পণ্য ক্রয় লেখা যাবে, শুধু পণ্য ক্রয়ও লেখা যায়, ৩০,০০০ টাকা মাইনাস করে দেব। তারপর এই আমাদের পরবর্তী লেনদেনটি আছে ২০ তারিখ, এখানে থাকে ৬৫,০০০ টাকা। পরবর্তী লেনদেনটি আছে ২০ তারিখে বাকিতে পণ্য বিক্রয়। পণ্য বিক্রি করলে ব্যবসা প্রতিষ্ঠানের আয় বৃদ্ধি পায়, আর আয় বৃদ্ধি পেলে কী হয়, যোগ হয়। তাহলে আমরা লিখতে পারি যোগ পণ্য বিক্রয়, পণ্য বিক্রয় ৪০,০০০ টাকা, যোগ করে হয় ১,০৫,০০০ টাকা। তারপর ৩০ তারিখ পরে ২৬ তারিখ বলা আছে পাওনাদারকে পরিশোধ করা হলো ২৫,০০০ টাকা। পাওনাদারকে পরিশোধ করলে দায় হ্রাস পায়, আর আমাদের মালিকানা সূত্র উপাদানের মধ্যে এখানে দায় উল্লেখ নেই, দায়ের কোনো উপাদান এখানে আসবে না, অতএব ২৬ তারিখ লেনদেনটি বাদ যাবে। ২৮ তারিখ দেনাদার হতে প্রাপ্তি। ২০ তারিখের পর লেনদেনটি যেটি আমরা দেখতে পাচ্ছি এখানে বলা আছে ২৬ তারিখের লেনদেনে পাওনাদারকে পরিশোধ করা হলো। পাওনাদারকে পরিশোধ করা হলে ব্যবসা প্রতিষ্ঠানের দায় হ্রাস পায়, আর দায়ের উপাদান কিন্তু আমাদের মালিকানা সূত্রের মধ্যে নেই, অতএব এই লেনদেনটি বাদ যাবে। তারপর ২৮ তারিখে বলা আছে দেনাদার হতে প্রাপ্তি ২০,০০০ টাকা। দেনাদার হতে প্রাপ্তি ২০,০০০ টাকা, এখানে নগদ এবং দেনাদার, অর্থাৎ দেনাদার থেকে প্রাপ্তি হলে বোঝায় যে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে এবং দেনাদার হ্রাস পেয়েছে। তাহলে নগদ টাকা এবং দেনাদার দুটিই সম্পদ, আর কোনো সম্পদের উপাদান আমাদের মালিকানা সূত্রের মধ্যে নেই, অতএব এই লেনদেনটি আমাদের বাদ যাবে। অতএব মালিকানা সূত্রের মধ্যে শুধুমাত্র এই ৪টা লেনদেন বা ৪টা উপাদান থাকলেই কেবলমাত্র ওই লেনদেনগুলোই আসবে, সম্পদ, দায় এই জাতীয় লেনদেনগুলো আসবে না। সর্বশেষ লেনদেন দেখতে পাচ্ছি ৩০ তারিখ কর্মচারীদের বেতন প্রদান করা হলো ১০,০০০ টাকা। কর্মচারীদের বেতন ১০,০০০ টাকা প্রদান করা হলে এখানে বেতন একটি ব্যয় হিসাব, খরচ নির্দেশ করে, অর্থাৎ বেতন হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট, যদি আমরা এটা যাবতীয় বলি, তাহলে এখানে বেতন বলা হচ্ছে, এখানে ব্যয় হিসাব। আর ব্যয় কিন্তু কী হয়, মালিকানা সূত্র উপাদানের মধ্যে এটা হ্রাস বোঝায়, অর্থাৎ মাইনাস হয়। তবে আমরা এটা মাইনাস করতে পারি ৩০ তারিখ যে বেতন প্রদান, মাইনাস বেতন প্রদান ১০,০০০ টাকা। তাহলে আমরা ১,৫,০০০ থেকে যদি ৫,০০০ থেকে ১০,০০০ টাকা মাইনাস করি, সর্বশেষ আমাদের মালিকানা সূত্র উপাদান, মালিকানা সূত্রের মূল্য দাঁড়াচ্ছে এখানে ৯৫,০০০ টাকা। আশা করি সকল শিক্ষার্থীরা আপনারা বুঝতে পেরেছেন। এর মধ্যে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্টসের মাধ্যমে জানানোর জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।